যেটা অ্যালার্মিং, যদি কোনো কারণে যমুনা সেতু যে ডিসঅর্ডার হয় কোনো কারণে, তাহলে তো পুরো দেশ কলাপস করবে। এখনো তো জ্যাম হয়, কিন্তু যদি 24 ঘন্টা 48 ঘন্টা বা 72 ঘন্টা যদি সেতু কোনো কারণে যদি মানে ফেরি মানে গাড়ি চলাচল অনুপযোগী হয়, তো দেশ কলাপস করবে। দর্শক, ভিন্ন মতে সহমত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শ্রদ্ধা সহ আমন্ত্রণ। আমরা বিশ্বাস করি ভিন্নমত মানেই বিভাজন নয়, সহমত হওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। আসন থেকে রাষ্ট্র, দায়িত্বের সংলাপ আয়োজনে আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব AKM সেলিম রেজা হাবিব, সংসদ সদস্য, পাবনা ২। স্বাগতম আপনাকে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনার আসনের মানুষ কেমন আছে? আলহামদুলিল্লাহ, তারাও ভালো আছে। আপনি তো এখন ঢাকাতে। আপনি সদ্য অঞ্চল থেকে এসছেন ঢাকাতে সংসদ করতে। আপনি আসার আগের কোনো স্মৃতিচারণ আছে? তাদের কি প্রত্যাশা ছিল আপনার কাছে? দেখেন, দীর্ঘ প্রায় 18 বছর মানুষ অনেক কষ্টে ছিল। গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ছিল না। স্বাভাবিকভাবে উন্নয়ন বলতে যা বোঝায়, সেটাও বিশেষ করে গ্রাম অঞ্চলে একেবারেই অনুপস্থিত ছিল। উম, বিগত সরকার মেগা প্রকল্পগুলোর উপরে জোর দিয়েছিল। গ্রাম অঞ্চলে যে গ্রামীণ অবকাঠামো বলতে যে বিষয়গুলো, সুযোগ সুবিধা মানুষ চায়, সেগুলো আসলে ওইভাবে একেবারেই সরকারের নজর ছিল না। স্বাভাবিকভাবে 5 তারিখের পরিবর্তনের পরে মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছে। প্রত্যাশা বেড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক, এবং আমরাও নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা অনেক পরিবর্তন করব। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই সরকার যখন দায়িত্বভার গ্রহণ করে, তখন 30 লক্ষ কোটি টাকার দেনার বোঝা নিয়ে এই সরকার দায়িত্বভার গ্রহণ করেছে। ফ্যাসিস্ট সরকার তো লুটপাট করেছেই। ইভেন ইন্টেরিয়াম গভর্নমেন্টের যারা ছিল, তারাও গণমানুষের জন্য কোনো কাজ করেনি, তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে। এবং বিভিন্ন মন্ত্রণালয়ে যে বরাদ্দগুলো ছিল, সেগুলো সঠিকভাবে তারা গ্রামীণ মানুষের জন্যে বা কাজ করে নাই। স্বাভাবিকভাবে আমরা দায়িত্বভার গ্রহণ করার পরে আমাদের উপর চাপটা বৃদ্ধি পেয়েছে। সবাই একযোগে সব দাবি আমাদের কাছে উপস্থাপন করছে। এটা চাই, ওটা চাই, রাস্তা চাই, ঘাট চাই, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, সব চাই সবকিছু একসাথে। একসঙ্গে। এটা আচ্ছা, চাওয়াটা। আপনাকে একটু আমি পেছনে নিয়ে যাই। জি, আপনি আপনার কথায় উল্লেখ করলেন যে কমিটমেন্টের জায়গা বা জি, প্রতিশ্রুতি আপনিও দিয়েছিলেন। জি। আপনার কি মনে পড়ে কি ধরনের প্রতিশ্রুতি আপনি দিয়েছিলেন নির্বাচনের আগে? যেমন নির্বাচনের আগে আমরা যেটা প্রতিশ্রুতি দিয়েছি, ফার্স্ট অফ অল, যে সবার কথা বলার স্বাধীনতা থাকবে, গণতান্ত্রিক চর্চা করার সুযোগ থাকবে, এবং সেই সাথে সাথে যে যে প্রত্যাশাগুলো মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যে যে কাজগুলো করা দরকার, বিশেষ করে গ্রামীণ অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, এই বিষয়গুলোর উপরে আমরা জোর দিয়েছি যে এই কাজগুলো আগামীতে যদি আমাদের উপর জনগণ যদি দায়িত্ব দেয়, আমরা এই কাজগুলো করব। এবং দায়িত্বভার গ্রহণ করার পরে সীমিত সামর্থ্যের মধ্যেও আমি যেটুকু করতে পেরেছি, আমি বিশ্বাস করি যে আমার এলাকার মানুষ তাতে সন্তুষ্ট। যেহেতু ১০০তম দিন পালন করেছেন জি। বেশ কয়েকদিন আগেই। আমি যদি ১০০তম দিনের মধ্যে যে প্রতিশ্রুতিগুলো আপনি দিয়েছিলেন আপনার আসলে মানুষের উদ্দেশ্যে, কি ধরনের কর্মকান্ডগুলো আসলে বাস্তবায়ন হয়েছে যদি একটু আমাদের সাথে শেয়ার করেন? আসলে বাস্তবায়নের দিকটা, এই যে বললাম যে বাস্তবায়ন, আম বিশেষ করে যে বিষয়গুলো আমার নির্বাচনী এলাকার যে বড় ধরনের যে প্রতিশ্রুতিগুলো আমি দিয়েছি আরকি, সেগুলো তো সময় সাপেক্ষ ব্যাপার। এগুলো তো রাতারাতি সম্ভব না। এগুলো আপনি জানেন যে প্রত্যেকটা কাজ একটা করতে গেলে তার একটা প্রক্রিয়া আছে, এবং একেবারে নিচ থেকে শুরু করে সর্বোচ্চ একনেক করতে হয়। বড় কাজগুলো, বিশেষ করে যে কাজগুলো আমার এলাকায় বিশেষ করে দরকার। যেমন আমার এলাকায় দরকার সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে যে আমরা উম আ পাবনার মানুষ, আমরা অনেক ঘুরপথে আমাদের ঢাকায় আসতে হয়। তো স্বাভাবিকভাবে আম কাজিরহাট আরিচা ফেরি সার্ভিস চালু হয়েছে, কিন্তু দীর্ঘ সময় লাগে।
তো এই সময়টাকে যাতে একটু মানে অল্প সময়ের ভিতরে যাতে আমরা পারাপার হতে পারি, এই জন্য আমার প্রথম কমিটমেন্ট ছিল যে আমরা ঘাটটা স্থানান্তর করব এবং সেটা নিয়ে আমরা কাজ শুরু করেছি। এখন কাজিরহাট থেকে আরিচার দূরত্ব 16 কিলোমিটার। আমরা যেখানে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা ঘাটটা যেখানে সেখানে 10 কিলোমিটার ভাটিতে আমরা ঘাটটা স্থানান্তরের কাজ শুরু করেছি। তখন 4 কিলোমিটার বা 5 কিলোমিটার থাকবে নদীপথ। তো এটার জন্যে অলরেডি ফিজিবিলিটি স্টাডি হয়েছে, সবকিছু হয়েছে। এখন এটা ডিপিপি তৈরির পর্যায়ে রয়েছে। ডিপিপি হবে, মন্ত্রণালয়ে যাবে, মন্ত্রণালয় থেকে প্ল্যানিং কমিশনে যাবে, প্ল্যানিং কমিশন থেকে আবার একটা এই যে প্রসেসের মাধ্যমে প্রসেস। তো সেটা আশা করি যে এই বছরেই মধ্যে আমরা এই কাজটা শুরু করতে পারবো। একইভাবে আমার বৃহত্তর বিল গণ্ডহস্তি, যেটা আমার মানে নির্বাচনী এলাকা অর্থনীতির যে মানে প্রাণকেন্দ্র, যেটাকে কেন্দ্র করে আমার কৃষি বা কৃষকরা, যেটা কৃষক বা মৎস্যজীবী যারা রয়েছে তারা এটার উপর নির্ভরশীল। আপনি জানেন যে বৃহত্তর পাবনা জেলার সবচেয়ে এখন বাংলাদেশে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনকারী জেলা, এবং তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আমার নির্বাচনী এলাকা সুজানগর উপজেলা, যেটা পুরোটাই পেঁয়াজের জন্য বিখ্যাত এবং কৃষকরা নির্ভরশীল। এই বিল গণ্ডহস্তি নিয়ে আমার একটা বৃহৎ পরিকল্পনা রয়েছে এবং কমিটমেন্ট রয়েছে, সেটা নিয়ে আমরা কাজ করছি অলরেডি। সেটা নিয়েও ডিবিপির কাজ। সেই কি ধরনের কমিটমেন্ট রয়েছে সেটা কি কমিটমেন্ট আপনি হচ্ছে একটু যে বলবেন? আমরা বিল গণ্ডহস্তির টোটালটাই আমরা সারফেস ওয়াটার দিয়ে কৃষকের যাতে কৃষিকাজ আবাদ করতে পারে সেটা, এবং পাশাপাশি মৎস্যের জন্য আমাদের বিল গণ্ডহস্তি বিখ্যাত। এটা কৃষকদের জন্য আরেকটু ক্লিয়ার করে বলবেন যেটা আমি কি সুবিধা হবে? মানে এটার আমার পরিকল্পনা যেটা রয়েছে যে বিল গণ্ডহস্তির ভিতরে যে একটা খাল আছে, এটাকে আরো সম্প্রসারিত করে একটা ক্যানাল করা, এবং এর দুই পাশে রাস্তা, সাবমার্সিবল রোড থাকবে, এবং এই ক্যানালে পুরো সারা বছর পানি থাকবে, এবং এর থেকে অনেকগুলো শাখা খাল আছে আমার বিলের ভিতরে, এগুলো পুনর্খনন, এবং যেখানে ইউনিফর্ম ফর্ম শেপে ক্যানাল মানে নাই, এগুলো যেখানে এখানে কিছু ল্যান্ড অ্যাকুইজিশনের প্রয়োজন হবে, এগুলো করে একটা ইউনিফর্ম শেপে আমরা করতে চাচ্ছি, এবং যতগুলো ছোট ছোট সাব খাল আছে এগুলোকে আমরা পুনর্খনন করে, এবং প্রত্যেকটা সাব খালের মাথায় একটা করে ছোট্ট গেটের মতো করে যাতে পানিটা আমরা আটকিয়ে রেখে আমরা যাতে করতে পারি। পাশাপাশি এটা কি একেবারেই নতুন কনসেপ্ট একেবারে নাকি নতুন কনসেপ্ট, একেবারেই নতুন একেবারেই concept। নতুন? হ্যাঁ, মানে আগে এ ধরনের কোনো পরিকল্পনা ছিল না না? এরকম মানে এত বৃহৎ আকারের পরিকল্পনা ছিল না। বিল গণ্ডহস্তি এর আগে বিগত ফ্যাসিস্ট সরকারের একটা মানে কাজ করেছিল, টোটালটাই লুটপাট হয়েছে, কোনো কাজ হয়নি। তো আমরা যেহেতু আমার মাঠের রাজনীতির বয়স প্রায় 40 বছর, আমি এই জনপদে কাজ করি, তো সেই হিসাবে আপনি কততম সংসদ সদস্য? আমি এবার তৃতীয় বার আমি সংসদ সদস্য। আর আমি 96 থেকে টানা নবম নবম 9টা নির্বাচন হয়েছে, 7বার, যেহেতু 2টা নির্বাচনে আমরা অংশগ্রহণ করি নাই, আর 7টা নির্বাচনেই দল আমাকে সবসময়। তাহলে তো আপনার প্রতিদ্বন্দ্বী কে ছিল এবার নির্বাচনে? আমার হিসাবউদ্দিন নামে জামাত ইসলামের একজন প্রার্থী ছিল। তিনি এর মধ্যে কি আপনারা 2026 সালের আপনার আসনের বা আপনার আসনের যে অন্যান্য মানুষ রয়েছে তাদের মুখ থেকে কি কখনো শুনছেন যে এবার একটি বড় দল নির্বাচনে অংশগ্রহণ করে নাই? সেই জায়গা থেকে কোনো ধরনের ভিন্ন মত শুনতে পান আপনারা? একটা বিষয় বলি, স্বাভাবিকভাবে এখানে তো বাংলাদেশ দুটো দল রাজনৈতিকভাবে বাংলাদেশ, সেটি হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ, এক কথায় বলা যায়। কিন্তু গত 16-17 বছর আওয়ামী লীগের যে প্র্যাকটিস এবং আওয়ামী লীগের যে বাড়াবাড়ি, অগণতান্ত্রিক কার্যকলাপ, জবরদখল, লুটপাট, এতে আওয়ামী লীগের লোকজনও অতিষ্ঠ ছিল। সুতরাং ওই জায়গা থেকে তৃণমূল পর্যায়ে তৃণমূল বিশেষ করে। পর্যায়ে সাধারণ মানুষ কিন্তু একটা জিনিস, আমার আমার রাজনৈতিক যে অভিজ্ঞতা, যে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের প্রত্যাশা এটুকু যে তারা শান্তিতে থাকতে চায়, তারা ভালো থাকতে চায়, এর বাইরে তাদের কোনো প্রত্যাশা নেই, আর চাই যে একটু উন্নয়নমূলক কিছু কাজ হোক, এর বাইরে তাদের প্রত্যাশা নেই। আর ওই যে বাদ বাকি প্রত্যাশা হলে সেই জন্য যে আওয়ামী লীগ এবার নির্বাচনে যায় নাই, যতটা মিডিয়ায় যতটা আলোচনা, মাঠ পর্যায়ে এরকম সাধারণ মানুষের আলোচনা ছিল। ধন্যবাদ। আপনি অনেক যদি সেটাই হতো তাহলে যে ভোটের যে পার্সেন্টেজটা দেখেন, কোনো ইনফ্লুয়েন্স ছিল না, কিছু ছিল না মানুষ, এবং যদি অন্যভাবে একটা ছিল কিন্তু এবার
মানে আমার কাছে মনে হয়েছে যে যতগুলো নির্বাচন করেছে এবারকার নির্বাচনটা ধন্যবাদ। আপনি অনেক সুন্দর কথা বলেছেন। আমরা আপনার কাছ থেকে আপনার আসনের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানতে চাই এবং সেই সাথে আপনার আসনের প্রধান যে পেশা, সেই পেশার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক কোন শহরের সঙ্গে বেশি বা অন্য কোনো শহরের সঙ্গে সম্ভাবনা আছে কিনা সেটি সম্পর্কে যদি একটু জানান। দেখেন আমার নির্বাচনী এলাকাটা মূলত 1973 থেকে 2024 পর্যন্ত আমার নির্বাচনী এলাকার আয়তন বা পরিধি যেটা বলি সেটা ছিল বেড়া 5টি ইউনিয়ন আর সুজানগরের 11টা পৌরসভা দিয়ে 11টায় 16টা ইউনিয়ন নিয়ে আমার নির্বাচনী এলাকাটা ছিল। কিন্তু 2026 সালের নির্বাচনে এসে এটা বেড়া পুরোটাই পাবনা 2 এর সঙ্গে আসছে, যেটা পাবনা 1 এর সঙ্গে অর্ধেকটা ছিল। স্বাভাবিকভাবে এখন আমার নির্বাচনী এলাকা 2টো পৌর এবং 19টা ইউনিয়ন নিয়ে মানে গঠিত। এই প্রথম 2026 সালে 2026 সালের আচ্ছা। প্রথম। এবং এটা আমার নির্বাচনী এলাকাটা হচ্ছে পদ্মা, যমুনা এবং হুরাসাগর নদীর তীরবর্তী এলাকায় দিয়ে মানে যদি আমি ওইভাবে যাই প্রায় 100 কিলোমিটারের উপরে আমার এরিয়া। নির্বাচন এরিয়া হয়ে গেছে। এখানে বাঘাবাড়ি পর্যন্ত, সুজানগর থেকে বাঘাবাড়ির ঘাটার কাছাকাছি এবং যথেষ্ট বড় হয়ে যথেষ্ট বড় হয়ে গেছে। এবং আরেকটা সবচেয়ে বড় কথা যে অনেকগুলো কেন্দ্র আছে যেগুলো যমুনা নদী পার হয়ে যেতে হয়। যমুনা নদী ওই আপনি পারে। কি নির্বাচনের আগে কি এই সমস্ত অঞ্চলে গেছেন একেবারে সব জায়গায়? এই যে আমার যে নতুন যে 5টা ইউনিয়ন আমার সঙ্গে যোগ হলো, এখানে আমি সব জায়গায় নির্বাচন আগে যেতে পারি নাই। কারণ এখানে আরেকটা সমস্যা ছিল যে এই নির্বাচনী সীমানা জটিলতার কারণে মামলা ছিল। এই মামলার কারণে আমি অ্যাকচুয়ালি 11 দিন নির্বাচনী পরিচালনা করার সুযোগ পেয়েছিলাম আনুষ্ঠানিকভাবে। খুব কম সময়। খুবই কম সময়। সেজন্য আমি এই চরে গিয়েছিলাম, কিন্তু চরের বৃহৎ অঞ্চলে যেভাবে ঘোরাঘুরির কথা দরকার ছিল বা যাওয়ার কথা সেটা আমি যেতে পারি নাই নির্বাচনের মানে তফসিল ঘোষণার পরে। তো একটা কিন্তু এখন আপনি যেহেতু নির্বাচিত প্রতিনিধি, সো এখন তাদের ওই চরের প্রত্যাশা মানে শোনার জন্য কি আপনি গেছেন? এর মধ্যে কি যাওয়া হ্যাঁ, হয়েছে? একটা দিবস আমি যে কয়েকদিন আগেও আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী ছিল, আমি সেই উপলক্ষেও সেখানে গিয়েছি। তারা যেহেতু নতুন আসনের সঙ্গে যুক্ত হলো, যুক্ত তারা হয়েছে। আসলে কি চাচ্ছে এখন? একটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা অনেকেই মন্ত্রী হতে চাই, হ্যাঁ? কিন্তু যারা যে সমস্ত এলাকায় মানে যারা মন্ত্রী হয় বা আমার এই যে অভিজ্ঞতা যে ফ্রম দ্য ভেরি বিগিনিং অথবা ডে 1 থেকে সবসময় পাবনা 1 আসনে মন্ত্রী থাকে। এটা স্বাধীনতার পরপর অধ্যাপক সাইদ সাহেব ছিলেন। এরপরে জাতীয় পার্টির সময় মেজর মনজুর কাদের ছিলেন। এরপরে আবার অধ্যাপক সাইদ আবার, এরপরে নিজামী সাহেব, এরপর শামসুল হক টুকু। কিন্তু মজার ব্যাপার হলো যে এখানে ডেভেলপমেন্ট বলতে যা বোঝে, উন্নয়ন বলতে গ্রামের মানুষের যে সেটা একেবারেই ছোঁয়া নাই। মন্ত্রী হয়ে গেলে তো একটু সময় কম দেয়া এইটাই আমার কাছে যেটা এক্সাক্টলি যে আমার কাছে মনে হয়েছে যে এই দিকে নজর দেওয়ার সময় তাদের খুবই কম থাকে, কারণ তারা মাঠে যেতে পারে না। মাঠে যেতে পারে না। কারণ তাদের সরকারি যে দায়িত্ব থাকে, এবং তারপর সারা দেশের তাদের দায়িত্ব দায়িত্ব, তাদের বহন তারপর করতে হয়। তাদের প্রোটোকল, এলাকায় গেলে এই প্রশাসনের লোকজন তাকে ঘিরে রাখে, তাদের কিছু কাজ আছে, সাধারণ জনগণ তার কাছে ফিরতে পারে না, 1। আর 2 হলো যে তারা মাঠ পর্যায়ে ঘুরতে, আমি যেন এরকম অবারিত, যখন যাই আমি মুক্ত, যখন যেখানে খুশি যাচ্ছি, কোনো নাই। কিন্তু মন্ত্রীর তো সেটা না, যে কারণে আমার মনে হয় যে এই সমস্ত এলাকায় উন্নয়ন খুবই কম হয়েছে। আমার যে আগের যে নির্বাচনী এলাকা তার চাইতে অনেক অনেক বেশি মানে উন্নয়নটা একেবারেই বঞ্চিত এই এলাকার মানুষ। তার মানে এখন তো আপনি আসলে সরকারে এবং আপনি তো এখন যাচ্ছেন তাদের কাছে। তারা কি এখন আমি মানে হ্যাঁ, মনে করছে যে ভোট দিয়ে তারা আসলে সঠিক মানুষটাই বেছে নিয়েছে? এটা আমার কাছে মনে হয় যে তারা স্যাটিসফাইড। এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো কিছু আপনি করেছেন বা কোনো আশ্বাস দিয়েছেন যেগুলা করছেন? আমি মানে ওই যে বললাম না যে নির্বাচনের অল্প দিনে হলে যেগুলো প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতিগুলোর কিছু আংশিক তো বাস্তবায়ন করতে পেরেছি বা চেষ্টা করছি। তারা দেখছে যে না, আমার চেষ্টা আছে এবং ধন্যবাদ। যেটুকু আমি দিয়েছি বললাম না যে হুম। অর্থনৈতিকভাবে তো আমাদের সবগুলো মন্ত্রণালয় একেবারে ভঙ্গুর অবস্থার ভিতরে রয়েছে। এর মাঝেও যতটা সম্ভব বিশেষ করে
মসজিদ, মন্দির, কবরস্থান, ঈদগাহ মাঠ, তারপরে স্কুল, কলেজ, যেগুলো ছোট ছোট কাজ, যেগুলো অল্প পয়সা যেগুলো করা যায়, যে সহযোগিতার হাত বাড়ানো যায় বা তাদের পাশে দাঁড়ানো যায়, বা মানে সাধারণ মানুষের যে প্রত্যাশা যারা করে আচ্ছা, সেগুলো করার আমরা চেষ্টা একটা করেছি। ব্যক্তিগত জায়গা থেকে একটা বিষয় জানতে চাই। সেটি হলো কোনো অঞ্চলের যখনই কোনো ধরনের উন্নয়নের কথা আসে, সংসদ সদস্যগণ আসলে এই যে মসজিদ, মন্দির বা শিক্ষা প্রতিষ্ঠান এগুলার দিকে ১ম এই বেশি নজর দেয়। এটা কি মানুষের কি ১ম প্রত্যাশার জায়গা থাকে? এটা প্রথম প্রত্যাশার জায়গা মানুষ কিন্তু এইগুলোই। এগুলি হলো মানুষের এবং প্রথম একই সাথে তারা প্রত্যাশা। শান্তি চায় এবং হ্যাঁ, শিক্ষা বললাম আমি ফার্স্ট অফ অল মানুষ চায় শান্তিতে থাকতে। দ্বিতীয়ত চায় যে এগুলোর সাথে মানুষ বেশি রিলেটেড। একজন মানুষ সে যে ধর্মেরই হোক না কেন, তার একটা ধর্মীয় প্রতিষ্ঠান আছে, যেখানে সে নিয়মিত যাতায়াত করে। তো সুতরাং সে ফার্স্ট অফ অল চায় যে তার ওই প্রতিষ্ঠানটা একটু ভালো থাকুক। ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আমি যদি আপনার আসনের সার্বিক সমস্যার কথা জানতে চাই, এই মুহূর্তে ২০২৬ সাল এবং আপনারা ১০০তম দিন পালন করেছেন। সব মিলায় এখন কি ধরনের সমস্যা আছে? নতুন করে কোনো সমস্যা তৈরি হয়েছে নাকি আপনার নির্বাচনের আগের যে সমস্যাগুলা ছিল সেই সমস্যাগুলাই? দেখেন, সমস্যার ভিতরে যেটা সবচেয়ে বড় ছিল যে ৫ই অগাস্টের পরিবর্তনের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে, এরপরে আইন শৃঙ্খলার চরম অবনতি ছিল। এখানে আসলে বেসিক্যালি কারো কন্ট্রোল ছিল না। এবং প্রশাসন, আমার দৃষ্টিতে যেটা সেটা হচ্ছে যে প্রশাসন একেবারেই মানে গা ছাড়া একটা ভাব নীরব ছিল তাদের ভেতরে এরকম। ছিল। এটা আমার কাছে এটা আমার অবজারভেশন ২ ধরনের। একটা হচ্ছে যে যারা সে সময় দায়িত্বে ছিল তারা তো বিগত সরকারেরই অনুগত ছিল। স্বাভাবিকভাবেই তারা একদিকে যেমন আশাহত, দ্বিতীয়ত তাদের এই ধরনের একটা মানসিকতা কাজ করেছে যে তারা যদি নির্লিপ্ত থাকে, তারা যদি মানে প্রশাসন মানে ম সাধারণ মানুষ যত প্যানিকড হবে, তত আ এই সরকারের বা এই পরিবর্তনের বিপক্ষে মানুষ অবস্থান নেবে যে আগেই ভালো ছিলাম। এইরকম একটা স্মেল তৈরি করার জন্যে তারা অনেকটা ওখানে বাতাস দিয়েছে বলবো আরকি আমি, যে যাতে করে এই ধরনের একটা হয়। তো এটা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এই পরিবর্তনটা আ একটু করে হতো। এখন অনেকটাই, এটা তো আপনারাও লক্ষ্য করছেন যে আগে যেরকম চাঁদাবাজি বা রাহাজানি মাস্তানি, যেটা একেবারে সবসময় পত্র-পত্রিকা খুললেই বা যে মানুষের আলোচনা টক শো বলে যেখানে বলে এই ধরনের একটা ছিল, সেগুলো আলহামদুলিল্লাহ এখন নাই। এখন আমরা মাঠে থেকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে উনি সবসময় আমাদের খোঁজ খবর রাখেন এবং আমি তো বললাম যে ৩ বারের আমি সংসদ সদস্য। আ এই যে ১০০ দিনের মধ্যে ৩ টা আমাদের সংসদীয় কমিটির মিটিং হয়েছে, যেটা বিগত সরকার এভাবে হয় নাই। প্রতিনিয়ত উনি নির্দেশনা দিচ্ছেন, আমাদের কাছে জানার চেষ্টা করছেন। সেগুলো আমরা চেষ্টা করছি যে যতটা সম্ভব আ এই পরিবর্তনগুলো মানুষ লক্ষ্য করছে যে না, একটু পরিবর্তন হচ্ছে এবং প্রশাসন একটু গতিশীল হচ্ছে। তবে সবচেয়ে যে জায়গাটা দুর্বলতা আমাদের পুলিশ। এই কিন্তু জায়গাটা। দিন শেষে এই প্রশাসন বা আইন শৃঙ্খলা যদি স্বাভাবিক না থাকে সেক্ষেত্রে তো আপনি হাজার উন্নয়ন চিন্তা করলেও তো সেটি সম্ভব হয় না। সেই জায়গা থেকে আপনি একজন সংসদ সদস্য হিসাবে আপনার অঞ্চলের মানুষ এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়টা কিভাবে আপনি তৈরি করতে চাচ্ছেন বা কিভাবে আপনার নির্দেশনা রয়েছে? এটা যেমন আমার আ নির্বাচন এলাকায় ২ টো উপজেলা, ৩ টা থানা। আমার একেবারে স্পষ্ট মানে নির্দেশনা যেটা, যে আমি ছাড়া আমার কেউ নাই। মানে আমার ভাই, ব্রাদার, আত্মীয়স্বজন কেউ নাই। আমি একা। এটা হলো তাদের কাছে আমার ১ম মেসেজ। হুম। সুতরাং তারা তাদের দায়িত্ব পালন করবে। যদি কিছু বলার থাকে আমি বলব, তাদের যদি কিছু বলার থাকে তারা আমাকে বলবে। এর মাঝখানে কেউ নাই। এবং আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আ আগে তো আমাদের এই একজন পিএটিএ নেওয়ার কোনো সুযোগ ছিল না। বাট সরকার এখন একজন করে দেয়। আমি এখনো নেই নাই। এটা আমার মেসেজ এবং আমি আমি খুব মানে আ হোপফুল যে আমার আ ২ উপজেলার ইউনো অ্যাসিল্যান্ড
এরা খুবই ভালো পারফর্ম করছে। পুলিশও মোটামুটি চেষ্টা করছে তারাও, কিন্তু পুলিশের মধ্যে সমস্যা হচ্ছে যে ওসি একা তো আর কিছু করতে পারে না, এক দুজন করতে পারে না। এখানে যারা এসআই এএসআই যারা রয়েছে বা কনস্টেবল, তারা তো সবই একই ঘরানার মানুষ। তাদের ওই মানসিকতার এখনো পরিবর্তন হয় নাই। এবং এই যে আমার যেটা মাদকের যে আজকে সারা দেশে যে মাদকের যে বিস্তৃতি, এর পিছনে লোকাল পুলিশের সবচেয়ে বড় মানে ভূমিকা পালন করছে। কিন্তু সেই সাথে তো বিভিন্ন মাধ্যমে বিভিন্ন বিজ্ঞ মানুষেরা বলেন যে পুলিশের সঙ্গে, সঙ্গে তো যারা রাজনৈতিকভাবে প্রভাবশালী তাদেরও তো একটা হস্তক্ষেপ থাকে। এটা মানে ব্যক্তিবিশেষে থাকতেই পারে, এলাকা ভিত্তিক ভিন্নতা থাকতেই পারে। তা আমি তো আমার এলাকায় জিরো টলারেন্স এগুলোর ব্যাপারে আমার একেবারেই মানে আমি একেবারেই আমার প্রশাসন একবারেই মানে ব্ল্যাঙ্ক চেক দিয়েছে যে আমি তো আগেই বলেছি যে আমার কেউ নাই। সুতরাং আমার যদি আত্মীয়-স্বজন, ভাই ব্রাদার, সন্তান যদি না থাকে, স্ত্রী যদি না থেকে থাকে, তাহলে দলীয় নেতাকর্মীদের তো প্রশ্নই আসে না যে তাদেরকে আমি সুবিধা দেব, আমার নাম ভাঙায় কিছু করবে, দলের নাম ভাঙায় কিছু করবে। এটা করার সুযোগই তো নাই। তার মানে এখন আসলে দেখার বিষয় যে আপনার যেহেতু জিরো টলারেন্স জি। নীতি গ্রহণ করছেন, তাদের আসলে কি ধরনের ভূমিকা থাকে? ধন্যবাদ। আমরা যদি আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই যে আপনাকে যদি সংসদে চাইতে বলা হয় ৩ টি বিষয় চাইবেন, সেই ৩ টি বিষয় কি হতে পারে আপনার আসন নিয়ে? মানে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কের কথা বলছেন না? যেকোনো বিষয় যেকোনো। আপনার যে যেটা ১ম আমার যেটা বললাম যে ঘাটটা আমার স্থানান্তর, এটা শুধু আমার নির্বাচনী এলাকার জন্যে না। এটা ওই পুরো অঞ্চলের মানুষের উত্তরবঙ্গের জন্য। জন্য, আমার জেলা এবং পুরো উত্তরবঙ্গের জন্য এটা দরকার আমাদের। দ্বিতীয়ত হচ্ছে যে আমি বিল গন্ডোসি যেটা আমার কৃষকদের জন্যে, ভাইদের জন্য, যেটা আমার সবচেয়ে বড় যেটা, এই বিল গন্ডোসির যে একটা প্রকল্প আমি হাতে নিয়েছি এইটা। তৃতীয়ত আরেকটা হচ্ছে যে এই বিল গন্ডোসি আমার নির্বাচনী এলাকাকে বিভক্ত করে রেখেছে। এই বিল গন্ডোসির উপর দিয়ে একটা উড়াল সেতু নির্মাণের আমার পরিকল্পনা রয়েছে এবং এইগুলো নিয়ে আমি কাজ করছি। আশা করি যে আমি এগুলো বাস্তবায়ন করতে পারবো। আপনি আপনার কথায় উল্লেখ করেছেন যে সংসদে যদি আপনাকে বলতে বলা হয়, আপনি আরিচা ঘাট স্থানান্তরের কথা বলেছেন। ওইখানে একটি ব্রিজ নিয়ে কথা চলছে। আসলে ওই বিষয়টা আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। এটা মানে ঘাটটি স্থানান্তর মূলত হচ্ছে এই ২য় যমুনা সেতু কে সহজ করার জন্যে। ওয়াই টাইপ সেতুর যে কথাটা আমরা বলছি সবাই, এটা আগের থেকেই দাবি ছিল। কিন্তু এখন যেহেতু আরিচা থেকে ১০ কিলোমিটারের মতো ভাটিতে চলে গেছে পাটুরিয়া ঘাটটা। সুতরাং ওয়াই টাইপ এখন কতটা ফিজিবল আমরা জানি না। এটা তো ইসের ব্যাপার। তারপরে আমরা বলছি যে জনগণের প্রত্যাশা আছে এই ওয়াই টাইপ সেতু, ওইটার উপরেই আছে। কিন্তু আমাদের সড়কমন্ত্রী ইদানিং বলেছেন যে ২য় পদ্মা সেতুর পাটুরিয়া দৌলতে ফিজিবিলিটির কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে। তো সেই হিসাবে আমরা আমাদের দাবি দুটোই, জনগণ ওয়াই টাইপ সেতু চাচ্ছে, আর আমরা এটাকে ঘাটটা স্থানান্তর করতে পারলে ৪ কিলোমিটার যখন হবে, যদি ওয়াই টাইপ নাও হয়, তখন আমরা এই দিক দিয়ে খুব সহজে একটা সেতুর জন্য আমরা এবং আশা করি। ২ টা দাবি আসলে দুটো আপনার আসনের মানুষের মানুষের এটা আমার আসনের শুধু না, নর্থ বেঙ্গলের মানুষেরই দাবি এবং অনেকটা সাউথ বেঙ্গলেরও কিছুটা আছে, কুষ্টিয়া এই যে জেলাগুলো কিন্তু এই দিক দিয়ে ২য় যমুনা সেতু আকারে আরিচা কাজিরহাট হলে এরা উপকৃত হবে এবং নর্থ বেঙ্গলে। এবং আরেকটা জিনিস আমরা এখানে কথা প্রসঙ্গে বলে রাখি যে এটা খুবই প্রয়োজন এই কারণে যে প্রত্যেক বছর ঈদের সময় যে ধরনের নর্থ বেঙ্গলের মানুষের যে কষ্ট হয়, এটা দূর করার জন্য ২য় যমুনা সেতু দরকার। এর পাশাপাশি আরেকটা মানে যেটা অ্যালার্মিং, যদি কোনো কারণে যমুনা সেতু যে ডিসঅর্ডার হয় কোনো কারণে, তাহলে তো পুরো দেশ কলাপস করবে। এখনো তো জ্যাম হয়, কিন্তু যদি ২৪ ঘন্টা, ৪৮ ঘন্টা বা ৭২ ঘন্টা যদি সেতু কোনো কারণে যদি মানে মানে গাড়ি চলাচল অনুপযোগী হয়, তো দেশ কলাপস করবে। তো এই জন্যে ২য় যমুনা সেতু খুবই প্রয়োজন। তার মানে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনি বললেন এবং নিঃসন্দেহে আপনার আসন তথা উত্তরবঙ্গের মানুষ আপনার এই বিষয়টা মানে আপনাকে খুব সহযোগিতা করবে আপনি যেভাবে চাচ্ছেন জি, আসলে। আমরা চাই সেটা। দর্শক, ভিন্ন মতের সহমত যে যেখান থেকে দেখলেন সবাইকে ২য় পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সঙ্গে সংসদ সদস্য যে কমিটমেন্ট গুলার কথা বললেন এবং যে বিষয়গুলো নিয়ে কথা বললেন, আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদের কমেন্ট বক্সে সেগুলো জানিয়ে দিতে পারেন এবং ভবিষ্যতে দেখা হবে অন্য কোনো সংসদ সদস্য অথবা কোনো মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে।